হ্যালো হিয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2025 প্রস্তুতি পূর্বে আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে কিন্তু আমরা এগুলো আলোচনা করেছি, তবুও আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। প্রথম টপিক যেটা আমাদের থাকছে সেটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে শিখন সঞ্চালনের বিভিন্ন নীতি। আমরা যে থিওরি অফ যে লার্নিং অফ ট্রান্সফার বা ট্রান্সফার অফ লার্নিং এর যে থিওরিগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি। তো প্রথম পার্টে কিন্তু আলোচনা করেছি, আজকে আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ শিখন সঞ্চালনের যে নীতিগুলো রয়েছে সেগুলো আমরা জানবো। আর আরেকটা টপিক সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্ব। ঠিক আছে, বা আমরা যেটা বলি অ্যাট্রিবিউশন থিওরি অফ ওয়াইনার। এই দুটো থিওরি সম্পর্কে আজকে আমরা জানবো, কারণ এই দুটো থিওরি থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে সিটেটে অনেকবার। তা আজকের ক্লাসে আমরা এই দুটো থিওরি সম্পর্কে ডিটেলসে জেনে নিব। দেখো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, ওয়াইনারের কারণ নির্দেশন তত্ত্ব, বা যেটাকে আমরা বলি বা ইংরেজিতে অ্যাট্রিবিউশন থিওরি অফ ওয়াইনার। বলছে দেখো, বিখ্যাত মনোবিজ্ঞানী ওয়াইনার তিনি একজন আমেরিকান সামাজিক মনোবিদ ছিলেন। তিনি কে ছিলেন? তিনি একজন বিখ্যাত আমেরিকান সামাজিক মনোবিদ। প্রথম পয়েন্ট। তাহলে ওয়াইনার কে ছিলেন? ওয়াইনার ছিলেন একজন সামাজিক মনোবিদ। কোথাকার? আমেরিকান। তিনি তার তথ্যের মধ্যে বা থিওরির মধ্যে যে কোনো শিক্ষার্থী বা ব্যক্তির কোনো কিছু সাফল্যের চেষ্টা করে দুই ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে। ধরো তুমি কোনো কিছু চেষ্টা করছো, যেমন ধরো তোমরা আজকাল কি করছো, প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার চেষ্টা করছো, কারণ তোমাদের টিচার হওয়ার স্বপ্ন। দুটো দিক হতে পারে, হয় তুমি টেট পরীক্ষায় কোয়ালিফাই করবে, নচেত তুমি টেট কোয়ালিফাই করবে না। তাই তো, আমরা যদি কোনো কাজ করতে চাই, আমাদের দুটো অবস্থা হতে পারে বা আমাদের দুটো সিচুয়েশন হতে পারে। একটা হচ্ছে কি সাকসেস, আর সেকেন্ড হচ্ছে কি ফেলিওর। তাই তো? ইয়েস। তাহলে ওয়াইনার বলেছেন, কোনো ব্যক্তি বা কোনো স্টুডেন্ট যখন কোনো কাজ করতে চায় বা কোনো কাজ করার জন্য চেষ্টা করে, তার দুটো দিক হতে পারে। একটা হচ্ছে কি সাফল্যতা, যেটাকে আমরা সাকসেস বলবো, আর একটা হচ্ছে ব্যর্থতা, যেটা আমরা ফেলিওর বলবো। নেক্সট দেখো কি বলছে, তিনি বলেন কোন শিক্ষার্থী বা কোনো ব্যক্তি কোনো কাজের সফল হলে বা ব্যর্থ হলে তার কারণ খোঁজার চেষ্টা করে। দেখো, আমরা যদি কোনো কাজে সফলতা লাভ করি বা ফেলিওর হই, তাহলে সেই কাজের কিন্তু আমরা কারণ খুঁজি। যারা তোমরা 2025 সালে টেট পরীক্ষা দেবে, তারা যদি কোয়ালিফাই করো, তোমরা কি বলবে? যে আমার কোয়ালিফাই করার পিছনে কিছু কারণ আছে। বা আমি যদি ফেল করি, তার পিছনেও কিন্তু কিছু না কিছু কারণ আছে। এই দুটো হচ্ছে জিনিস। বোঝা গেল? এই দুটো হচ্ছে জিনিস। আমি কেন সফলতা পেলাম, কেন সাকসেস পেলাম, এর পিছনে কি কি কারণ আছে, সেগুলোকে আইডেন্টিফাই করব। দ্বিতীয়ত, আমি কেন ফেল করলাম, তার পিছনে কি কি মানে কারণ আছে, সেগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করব। এটাই হচ্ছে মূল কথা। দেখো, এবার কি বলছে, যদি কোনো শিক্ষার্থী তার কাজে সফল হয়, তাহলে সে মনে করে তার পরীক্ষা খুব ভালো হয়েছে। যদি তোমরা ধরো টেট পরীক্ষা দেবে, তো টেট পরীক্ষা দেওয়ার পর দেখলে তোমরা পাস করেছো, তাহলে তোমরা কি করবে বলো? যে তোমরা যে পরীক্ষায় পাস করেছো, তুমি কি বলবে? না না, আমি পাস করবো জানি, কারণ আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, আমি খুব পড়াশোনা করেছিলাম, খুব প্রস্তুতি নিয়েছিলাম, এটাই তো বলবে। আর তুমি যদি ফেল করো, তাহলে কি বলবে? না, আমার পরীক্ষা ভালো হয়েছিল না, আমার তেমন ভাবে প্রিপারেশন নেওয়া হয়েছিল না, বা প্রশ্ন ভালো ছিল না, এগুলোই তো তুমি বলবে। এটাই বলা হয়েছে। যদি কোনো শিক্ষার্থী কোনো কাজে সফলতা পায়, তাহলে সে মনে করে যে সে কাজটির জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে, বা কাজটির পরিমাণটা খুব ভালো ছিল, বা সে কিন্তু অনেক চেষ্টা করেছে। এই কথাগুলো সে কিন্তু বলবে। বলছে দেখো, যদি সফল হয়, তাহলে সে মনে করে তার পরীক্ষা খুব ভালো হয়েছে, তার প্রস্তুতি খুব ভালো হয়েছে, বা তার কাজের মূল্যায়ন সঠিকভাবে করা হয়েছে, এবং সে পরবর্তী কাজের জন্য আরো উৎসাহিত পায়। বোঝা গেল? যদি সে কোনো পরীক্ষায় যদি ভালো রেজাল্ট করতে পারে, সে কি করবে? সে কিন্তু নেক্সট কোনো ভালো পরীক্ষার জন্য আরো ভালো করে প্রিপারেশন নিতে শুরু করবে, আরো বেশি ভাবে সে কিন্তু মোটিভেশন পাবে, আবার অনুপ্রেরণা পাবে। কিন্তু অপর দিকে যদি ওই শিক্ষার্থী তার কাজে ব্যর্থ হয়,
তবুও সে তার ব্যর্থতার কারণ খোঁজে। কেন আমি ফেল করলাম, কেন আমি ব্যর্থ হলাম, তার জন্য সে কিন্তু হাজার হাজার কারণ সে খোঁজার চেষ্টা করবে। সে মনে করবে যে প্রশ্নের মাত্রা হয়তো খুবই কঠিন ছিল, এবার পরীক্ষায় পাস করতে পারবো না, কারণ প্রশ্ন খুবই কঠিন ছিল। অথবা সে বলবে এবার আমার ভালো প্রিপারেশন ছিল না, সেই জন্য আমি পাস করতে পারবো না, এটা বলবে। বা এটা বলবে আহ আমার পরীক্ষা খুবই খারাপ হয়েছে, সে এটাও বলবে। বা আমার খাতা ভালো করে দেখা হয়নি, আমার কাজকে ভালো করে মূল্যায়ন করা হয়নি, এটা কিন্তু সে বলবে। এইভাবে যদি কোনো শিক্ষার্থী বা ব্যক্তি বারবার কিন্তু ফেল হতে থাকে, তাহলে কিন্তু সে তার পরবর্তী কাজে উৎসাহ হারিয়ে ফেলে। যে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ টেটের জন্য, বারবার যদি তোমরা ফেল করো, তাহলে কি তোমাদের পড়াশোনা করতে ভালো লাগবে? একদম ভালো লাগবে না। তোমরা কি করবে? মোটিভেশনকে হারিয়ে ফেলবে, এটাই বলা হয়েছে। তাই তিনি কোনো ব্যক্তির সাফল্য বা ব্যর্থতার কারণ হিসাবে সাধারণত 4টি যুক্তির কথা বলেছেন। কটা যুক্তি? 4টে। তাহলে যে কোনো কাজে কোনো শিক্ষার্থী ফেলিওর হওয়া বা সফলতা পাওয়ার পিছনে 4টে যুক্তির কথা তিনি বলেছেন। কি কি দেখো। নাম্বার 1, একটা হচ্ছে কি অ্যাবিলিটি বা ক্ষমতা। 2 নাম্বার বলছে কি প্রচেষ্টা, 2 নাম্বার প্রচেষ্টা বা ইফোর্ট, যেটাকে বলছে প্রিপারেশন বলতে পারি। কি বলতে পারি? প্রিপারেশন বলতে পারি এটা। আর 3 নাম্বার হচ্ছে কাজের কাঠিন্যতা বা টাস্ক অ্যাবিলিটি, যেমন প্রশ্নের মানে কোয়ালিটি, মানে প্রশ্ন সহজ হয়েছে না কঠিন হয়েছে, এটা। আর 4 নাম্বার হচ্ছে ভাগ্য। অনেক সময় আমরা বলি না যে অনেক চেষ্টা করলাম, অনেক পড়াশোনা করলাম, ভালো করে পরীক্ষা দিলাম, কিন্তু হয়তো ভাগ্যে নেই, সেই জন্য হলো না। তাহলে কোনো কাজের সফলতা বা ব্যর্থতার পেছনে 4টে কারণ। একটা হচ্ছে কি সক্ষমতা, 2 হচ্ছে প্রচেষ্টা, 3 হচ্ছে কাজের কাঠিন্যতা, আর 4 নাম্বার হচ্ছে ভাগ্য। বোঝা গেল? ক্লিয়ার? প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো, আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এবার আমাদেরকে প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে একটু ভালো করে পড়তে হবে, বুঝতে হবে। দেখো, প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি ক্ষমতা বা অ্যাবিলিটি। ক্ষমতা বা অ্যাবিলিটি বলতে কি বোঝায়? দেখো, বলছে যদি কোনো শিক্ষার্থী কোনো কাজের সফলতা লাভ করে, সে নিজেকে ওই কাজের যোগ্য বলে মনে করে। আমরা মনে করি না যে কোনো একটা কাজ করছি, কাজটা যদি আমি ঠিকঠাক করতে পারি, তখন আমাদের মনে হয় যে আমি এই কাজটার জন্য যোগ্য, আমি এই কাজটা যোগ্য বলেই আমি কাজটা করতে পেরেছি। এবং তার মধ্যে কিন্তু আত্মবিশ্বাস গড়ে ওঠে। আর নতুন ভাবে কাজ করার জন্য, যেমন কোনো কাজ করার জন্য কিন্তু সে মোটিভেশন পায়। যেমন দেখো, যেমন বলছে কোনো পত্রিকায় যদি তার লেখা প্রকাশিত হয়, তাহলে সে নিজেকে যোগ্য বলে মনে করে এবং সে আগামী দিনে আরো এগিয়ে যাওয়ার প্রেরণা পায় বা চেষ্টা করে। বোঝা গেল? তাহলে যদি কোনো ব্যক্তি বা শিক্ষার্থী কোনো কাজে সাকসেস হয়, তাহলে সে কিন্তু মনে করে যে আমি এই কাজটার জন্য যোগ্য। বোঝা গেল? নেক্সট বলছে কিন্তু যদি কোনো শিক্ষার্থী বারবার ওই কাজটিতে ব্যর্থ হয়, তাহলে সে নিজেকে ওই কাজের জন্য সক্ষম বলেছে মনে করে না। তাহলে যদি কোনো কাজে সে বারবার করে ফেলিওর হতে থাকে, তাহলে সে মনে করে যে আমি হয়তো এই কাজটির জন্য যোগ্য নই বা আমার এই কাজটি করার ক্ষমতা নেই, এবং সে কিন্তু ধীরে ধীরে তার কাজের প্রতি মনোযোগকে হারিয়ে ফেলে। তারপর নেক্সট কি বলছে দেখো, ইফোর্ট বা চেষ্টা, যেটাকে আমরা বলি প্রিপারেশন। তাহলে আমরা যে কোনো কাজে সফলতা পাবো কি পাবো না, সেটা নির্ভর করে কিসের উপরে? অবশ্যই আমাদের প্রচেষ্টা, আমাদের কি বলছে প্রিপারেশনের উপরে। দেখো কি বলছে, যখন কোনো শিক্ষার্থী কোনো কাজে সফলতা লাভ করে, তখন সে মনে 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 ভাবে যে এই কাজের জন্য সে যথেষ্ট পরিমাণে প্রচেষ্টা করেছিল বা প্রস্তুতি নিয়েছিল। যে তোমরা যে পরীক্ষা দেবে, প্রাইমারি টেট পরীক্ষা, তোমরা যখন কোয়ালিফাই করবে, দেখবে তোমরা নিজেরাই বলবে যে আমি রাত জেগে পড়াশোনা করেছি, সারা রাত পড়েছি,
তখন তোমরা নিজেরাই বলবে যে আমি আজকে ভালো পড়েছিলাম বলে, ভালো প্রচেষ্টা করেছিলাম বলে, ভালো প্রিপারেশন নিয়েছিলাম বলে আজকে আমি এই কাজের জন্য সফল। এবং তুমি যখন সফলতা লাভ করবে, তোমার এই সফলতাটা কিন্তু পরবর্তী কাজের জন্য কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট, পরবর্তী কাজের জন্য পজিটিভ রিইনফোর্সমেন্ট হিসাবে কাজ করে। আর তুমি যদি ব্যর্থতা লাভ করো তাহলে সেটা কিন্তু পরবর্তী কাজের জন্য কিন্তু নেগেটিভ রিইনফোর্সমেন্ট। তুমি যখন কোনো কাজে ফেল করবে বা ব্যর্থ হবে, তখন তুমি কিন্তু মনে মনে ভাববে আমি বা আমার প্রিপারেশন লেভেল কিন্তু অতটা ভালো ছিল না, আমি সেই কাজের জন্য প্রস্তুতি ভালো করে নিইনি, বা আমি সেই কাজের জন্য প্রচেষ্টা ভালো করে করিনি। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, তারপর নেক্সট বলছে কাজের কাঠিন্য বা টাস্ক ডিফিকাল্টি। এখানে কি বলছে দেখো, কোন কাজের সাফল্য ব্যর্থতা নির্ভর করে কাজের কাঠিন্যের মানের উপরে। যেমন দেখো 2022 সালে, 2022 সালে যারা টেট পাস করেছিলে তাদের প্রশ্ন কিন্তু খুব ইজি ছিল। আমরা প্রত্যেকে জানি 2022 সালে যে টেটের প্রশ্ন সেটা কিন্তু ইজি ছিল। আর 2023 সালে, 2023 সালে যে টেট পরীক্ষা হয়েছে সেখানকার প্রশ্ন কিন্তু অনেকটা হার্ড ছিল। তাহলে প্রশ্ন যেহেতু হার্ড, সেহেতু সাফল্যতার পরিমাণটা কম, তাই তো? যেহেতু প্রশ্নের কাঠিন্যতার মাত্রা বেশি, তাই সাফল্যতার মাত্রাও কিন্তু কম। আর কাজের মাত্রা যেহেতু কম, মানে কাঠিন্যতার মাত্রা কম, সাফল্যতার পরিমাণটা বেশি। দেখো কি বলছে, কোন কাজের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে ওই কাজের কাঠিন্যের মানের ওপরে। যদি দেখা যায় কোনো কাজ বেশিরভাগ ব্যক্তি সফলতা লাভ করেছে, তবে জানতে হবে কাজটি সহজ ছিল। মানে কোনো একটা কাজ যদি, মানে কোনো একটা কাজ যদি ধরো মানে সহজ হয়, তাহলে মনে করতে হবে সেই কাজটি সহজ ছিল। ওপর দিকে যদি দেখা যায় কোনো কাজে একাধিক মানুষ ব্যর্থ হয়েছে, তবে বুঝতে হবে কাজটি কঠিন ছিল। বোঝা গেল? তো যদি কাজটি কঠিন হয়, তাহলে কিন্তু দেখবো ওই কাজে কিন্তু একাধিক মানুষ কিন্তু বিফল হচ্ছে, মানে ফেলিওর হচ্ছে। কোনো কাজ যদি সহজ হয় তাহলে সেই কাজের প্রতি ব্যক্তির প্রেরণাটা কমে যাবে। যদি একদম ইজি কাজ দেওয়া হয়, ধরো তুমি এখন মাধ্যমিকে পড়ছো, তোমাকে যদি আমি 10+12 এই যোগ করতে দিই, তোমার কি করতে ভালো লাগবে? একদম ভালো লাগবে না। কারণ সহজ কাজ কিন্তু আমাদের ভালো লাগে না করতে, সহজ কাজের প্রতি আমাদের প্রেরণা কমে যায়। আবার ওপর দিকে যদি কাজের কাঠিন্যতার মান বেশি হয়ে যায়, কঠিন অঙ্ক দেওয়া হয়, তাহলে সেই কাজের প্রতিও প্রেরণা কিন্তু কমে যায়। বোঝা গেল? তো যদি আমি তোমাদেরকে কঠিন অঙ্ক দিই, তো ধরো একটা অঙ্ক দিলাম এরকম যে সাইন সাইন 45 ডিগ্রি প্লাস কস কস স্কোয়ার 30 মান কত? তখন দেখবে এই অঙ্ক সবাই পারে না, তখন তোমার এই অঙ্কের প্রতি আগ্রহ কমে যাবে, কারণ এই অঙ্কটা কঠিন। এই অঙ্কটা একদম সহজ, এখানে তোমার আগ্রহ কমে গেল। এই অঙ্কটা কঠিন, এখানেও আগ্রহ কমে গেল। তাহলে কাজের মান বা কাজের কাঠিন্যতার মান যদি খুব সহজ হয়, সেই ক্ষেত্রে ব্যক্তির যে প্রেরণা সেটা কমে যাবে। আবার খুব একটা কঠিন হলেও সেটা কিন্তু কমে যাবে। কিন্তু কাজের কাঠিন্যতার মান যদি মাঝারি রকমের হয়, তাহলে কিন্তু কাজের প্রতি মোটিভেশন বেড়ে যাবে। এইখান থেকে প্রশ্ন এসেছিল এবার সিটের 2024-এ। এবার কিন্তু তোমাদের সিটের 2024-এ এই জায়গাটা থেকে প্রশ্ন এসেছিল যে মাঝারি ধরনের যদি হয়, তাহলে কাজের প্রতি তাদের প্রেরণা কিন্তু জাগ্রত হবে। বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট যেটা বলছে ভাগ্য, বা যেটাকে আমরা বলি লাক। দেখো অনেক সময় আমরা অনেক চেষ্টা করার পরেও কিন্তু ভাগ্যের জন্য হয় না, তাই তো? অনেক ভাগ্য লাগে, মানে কোনো কিছু পেতে গেলে সত্যি আমাদের ভাগ্যটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হয়তো ভাগ্যের জন্য আমরা কিন্তু অনেক কিছু পাই না। যেমন কি বলছে দেখো, এখানে ওয়াইনার হবে, ওয়াইনারের মতে শিক্ষার্থীর সাফল্য ও ব্যর্থতা অনেক অংশে ভাগ্যের উপরে নির্ভর করে। কোন শিক্ষার্থী যথেষ্ট প্রচেষ্টা সক্ষমতা থাকা সত্ত্বেও যদি সে কাজের প্রতি ব্যর্থ হয়, তাহলে সে নিজের ভাগ্যকে কিন্তু ব্যর্থর জন্য দায়ী করে। দেখবে অনেক চেষ্টা করি আমরা,
একটা কাজ পাওয়ার জন্য বা সেই কাজে সফলতা আনার জন্য আমরা দিন রাত পরিশ্রম করি, সবকিছু ঠিকঠাক করি, কিন্তু দেখি আলটিমেটলি আমি সেই কাজে ব্যর্থ। তাহলে তখন আমি কি বলি যে আমি আমার প্রচেষ্টা, আমি আমার প্রিপারেশনে কোনো কমতি রাখিনি। তাহলে আমার হয়তো ভাগ্যটাই খারাপ, আমার ভাগ্যের জন্যই কিন্তু আমি হয়তো পারছি না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো, এবার নেক্সট যেটা বলছে, দ্য ক্যাজুয়াল ডাইমেনশন অফ দ্য অ্যাট্রিবিউশন থিওরি। এখানে কি রয়েছে? কজাল ডাইমেনশন। কজাল ডাইমেনশন মানে কি? কিছু কিছু মাত্রা রয়েছে, কিছু কিছু দিক রয়েছে, কারণ নির্দেশন থিওরির কিছু কিছু ফ্যাক্টর বা দিক রয়েছে। সেগুলো কি কি দেখো, একটা হচ্ছে কি লোকাস অফ কন্ট্রোল। এই ইংরেজি টার্মগুলো মাথায় রাখবে, ঠিক আছে? এগুলো বাংলাতে অতটা খুব একটা ভালো নেই, তাই এগুলো ইংরেজিতে একটু মাথায় রেখো। কি হবে? একটা হচ্ছে কি লোকাস অফ কন্ট্রোল, এগুলো হচ্ছে ডাইমেনশন, ঠিক আছে? তাহলে কি হবে? লোকাস অফ ডাইমেনশন মানে কি? whether a person attribute their success and failure internal, মানে কিছু যখন কোনো ব্যক্তি কোনো একটা কাজে সফলতা অর্জন করে বা বিফলতা অর্জন করে, দুটো দিক থাকে। একটা হচ্ছে কি ইন্টারনাল কজ, মানে ইন্টারনাল কজ থাকে, আর কিছু এক্সটার্নাল কজ থাকে। ইন্টারনাল কোনগুলো? যেগুলো আমরা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করতে পারবো, যেটা আমার নিজের কাছে থাকে। যেমন দেখি অ্যাবিলিটি, কোনো কাজ যত আমরা প্র্যাকটিস করব, তত কিন্তু ওই কাজের প্রতি আমার অ্যাবিলিটি বাড়বে, মানে ক্ষমতা কিন্তু বাড়বে। ইফোর্ট, চেষ্টা, আমি যতটা চেষ্টা করব, তত কিন্তু আমার পাস করার বা সফলতা পাওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তাই অ্যাবিলিটি এবং ইফোর্ট, এই দুটোকে আমরা কি বলবো? ইন্টারনাল। কি বলবো? ইন্টারনাল। এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ কন্ট্রোল করতে পারবো। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে কি এক্সটার্নাল কজ। কোনগুলো? এক্সটার্নাল বলতে বোঝাচ্ছে যেমন লাক এবং টাস্ক ডিফিকাল্টি। বলো, ভাগ্য কি আমার হাতে আছে? ভাগ্যকে আমি পরিবর্তন করতে পারবো? পারবো না। এই টাস্ক ডিফিকাল্টিটা কি? যারা 2023 সালে টেট পরীক্ষা দিয়েছিলে, তুমি কি পরীক্ষা হলে গিয়ে এটা বলেছো যে প্রশ্ন কঠিন আছে, এই প্রশ্নে পরীক্ষা দেবো না, সহজ প্রশ্ন দাও? তুমি কি বলতে পেরেছো? পারোনি। তাহলে টাস্ক ডিফিকাল্টি এবং লাক, এই দুটো কিন্তু এক্সটার্নাল, এক্ষেত্রে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে না। বোঝা গেল? এই দুটো ক্ষেত্রে কিন্তু ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে না। তারপর দেখো, তারপর বলছে স্ট্যাবিলিটি। 2 নম্বর হচ্ছে স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি আবার দুই প্রকার, একটা হচ্ছে আনস্টেবল আর একটা হচ্ছে স্ট্যাবল। আনস্টেবলটা কি দেখো, বলছে যদি ফলাফল অস্থির হয়, মানে আউটকাম বা রেজাল্ট, যদি আমাদের রেজাল্টটা অস্থির বা আনস্টেবল হয়, তবে এটি বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, ভিন্ন হতে পারে। যেমন দেখো, একজন শিক্ষার্থী সফল হতে পারে যদি সে অতিরিক্ত পরিশ্রম করে, এর ফলে প্রেরণা কিন্তু তার বৃদ্ধি পায়। তাহলে যদি তার যে সাফল্যতা, যে কাজের যে আউটকাম বা রেজাল্ট যদি আনস্টেবল হয়, যেমন সে মনে মনে ভাবলো, আনস্টেবল মানে কি দেখো, যে এবার পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করতে পারি, কিন্তু সামনে পরীক্ষায় আমি মানে প্রচুর চেষ্টা করব, প্রচুর হয়ে পড়বো, আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, তার যে মনোবল, সেটা কিন্তু আনস্টেবল, স্টেবল না, স্থির নয়। সেই জন্য কি হচ্ছে, তার আগামী ভবিষ্যৎ কাজে কিন্তু মোটিভেশন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যখন তোমার কাজের যে ফলাফল, সেটা যদি স্থিতিশীল হয় বা স্টেবল হয়, তাহলে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য সেটা কিন্তু অনেকটাই খারাপ, অর্থাৎ আমাদের অনুপ্রেরণাকে কমিয়ে দেয়। আমরা অনেকে আছি না, যে আমি যতই চেষ্টা করি না কেন, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না, মানে সে জেনে গেছে আমি যতই চেষ্টা করি না কেন, আমি ভালো রেজাল্ট করতে পারবো না। অর্থাৎ তার যে মানে অ্যাজাম্পশন, সেটা স্টেবল, তার যে মানসিক ক্ষমতা, সেটা স্টেবল হয়ে গেছে, যে আমার দ্বারা হবে না। সে মনে মনে স্থির করে নিয়েছে যে আমার দ্বারা হবে না। সেক্ষেত্রে কি হবে, তার ভবিষ্যৎ, যে আগামী দিনে যে কাজের প্রতি যে মোটিভেশন, সেটা কিন্তু কমতে থাকবে। আল্টারনেট যেটা থাকছে সেটা হচ্ছে কি কন্ট্রোলাবিলিটি। কন্ট্রোলাবিলিটির মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে কন্ট্রোলেবল, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি, আর একটা হচ্ছে আনকন্ট্রোল, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে কন্ট্রোল করতে পারি কোনগুলো? একটা হচ্ছে কি ইফোর্টস, একটা হচ্ছে কি ইফোর্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে কি অ্যাবিলিটি। এই দুটো আমরা কিন্তু কি করতে পারি? কন্ট্রোল করতে পারি। আর আনকন্ট্রোল কোনগুলো? যেমন হচ্ছে লাক, আর এটা হচ্ছে টাস্ক ডিফিকাল্টি, এগুলো হচ্ছে আনকন্ট্রোলেবল। বোঝা গেল?
এবার আমরা কিছু ইম্পর্টেন্ট দেখব। এখানে যে অ্যাট্রিবিউশন এবং ইফেক্ট অফ মোটিভেশন, মোটিভেশনের উপরে কিরকম প্রভাব ফেলে। যেমন দেখো এক্সটার্নাল আর স্টেবল, ভালো করে দেখো এক্সটার্নাল, স্টেবল আর আনকন্ট্রোল। ভালো করে দেখো কোন কোন অ্যাট্রিবিউশন গুলো। একটা হচ্ছে কি এক্সটার্নাল, এক্সটার্নাল কোনগুলো, এক্সটার্নাল হচ্ছে লাক আর একটা টাস্ক, ঠিক আছে। এইগুলো কি, এগুলো হচ্ছে আনকন্ট্রোল, এগুলো তো আনকন্ট্রোল তাই না, এক্সটার্নাল মানে আনকন্ট্রোল। আর এগুলো কি স্টেবল, এগুলো কি করছে আমাদের ডিক্লাইন মোটিভেশন অ্যান্ড অ্যাটেম্পটস, আমাদের যে প্রচেষ্টা আর যে মোটিভেশন সেটাকে কমিয়ে দিচ্ছে। বোঝা গেল? তাহলে এক্সটার্নাল, স্টেবল এবং কন্ট্রোল, এই তিনটে অ্যাট্রিবিউশন আমাদের যে কাজের প্রতি যে মোটিভেশন সেটাকে কমিয়ে দিচ্ছে। আর নেক্সট দেখো, নেক্সট বলছে ইন্টারনাল। নেক্সট দেখো ইন্টারনাল কোনগুলো, একটা হচ্ছে ইফোর্স, ঠিক আছে, ইফোর্স। আর একটা কি থাকছে, আর একটা হচ্ছে অ্যাবিলিটি, তাই তো অ্যাবিলিটি। এইগুলো হচ্ছে ইন্টারনাল। আর একটা হচ্ছে কি দেখো আনস্টেবল এবং কন্ট্রোল। এগুলো কি করছে আমাদের কাজের প্রতি মোটিভেশনকে বাড়িয়ে দিচ্ছে। এই পয়েন্ট দুটো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। চলো, এগুলো পরীক্ষা প্রশ্ন, এগুলো পরীক্ষা প্রশ্ন এসছে, মানে গত বছর সিটেটে এবং তার আগের বছর সিটেটে এই প্রশ্নগুলো এসেছিল। দেখো কি বলছে, একটি কাজের সাফল্য বা ব্যর্থতার উপরে নিম্নলিখিত গুণাবলীর কোন সেটটি ভবিষ্যতে ছাত্রদের অনুপ্রেরণা এবং অনুরূপ কাজে নিয়োজিত হওয়ার চেষ্টাকে কমিয়ে দেয়। কমিয়ে দেয় বলেছে, কি হবে তাহলে কোনটা কমিয়ে দিচ্ছে, এক্সটার্নাল এবং নন কন্ট্রোলেবল, এক্সটার্নাল স্টেবল, ইন্টারনাল স্টেবল আর ইন্টারনাল আর কন্ট্রোলেবল। বলো তাহলে ইন্টারনাল জিনিসটা কি করছে, ইন্টারনাল, ইন্টারনাল গুলো আমাদের যে মোটিভেশন সেটাকে বাড়ায়। আর কমিয়ে দেয় কোনটা, এক্সটার্নাল, এক্সটার্নাল কমিয়ে দিচ্ছে এবং যেটা স্টেবল সেটা কমিয়ে দিচ্ছে। বোঝা গেল? অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট, এক্সটার্নাল এবং স্টেবল, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, এটাও পরীক্ষা এসেছিল সিটেটে। একটি কাজের সাফল্য বা ব্যর্থতার উপরে নিম্নলিখিত গুণাবলীর কোন সেটটি ভবিষ্যতে ছাত্রদের অনুপ্রেরণা অনুকরণ কাজে নিয়োজিত হওয়ার প্রচেষ্টাকে বৃদ্ধি করে। বলছে কি এক্সটার্নাল এবং নন কন্ট্রোল, এক্সটার্নাল এবং স্টেবল, ইন্টারনাল স্টেবল, ইন্টারনাল কন্ট্রোলেবল। কি হবে আনসার? তাহলে এখানে সঠিক আনসার হবে কি ইন্টারনাল এবং কন্ট্রোল, যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি। এই দুটো জিনিস কি করছে আমাদের কাজের প্রতি মোটিভেশনকে ইনক্রিজ করছে। বোঝা গেল? চলো, এবার আমরা সেকেন্ড টপিক পড়বো। প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো। এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217, এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে। এখানে রেগুলার লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট, পিডিএফ নোটস, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, সিটেট, এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে। প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস, সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে। এবার আমরা যে সেকেন্ড টপিকটা পড়বো সেটা হচ্ছে কি শিখন সঞ্চালনের বিভিন্ন নীতি বা ভেরিয়াস টাইপ অফ লার্নিং ট্রান্সফার। দেখো এখানে কি বলছে, প্রথম যে থিওরি, এখান থেকে জাস্ট থিওরি গুলোর নাম মুখস্থ করবে তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথম যে থিওরিটা হচ্ছে সেটা হচ্ছে মানসিক শৃঙ্খলার থিওরি, বা যেটাকে আমরা ইংরেজিতে বলছি থিওরি অফ মাইন্ড ফর্মাল ডিসিপ্লিন। এত ডিটেলস কিন্তু পরীক্ষা আসবে না, এত ডিটেলস আসবে না, শুধু এখানে পরীক্ষা আসে কি এই থিওরি গুলোর নাম। ঠিক আছে, একটা 1 নম্বর থিওরি হচ্ছে মানসিক শৃঙ্খলা তত্ত্ব বা থিওরি অফ মাইন্ড বা ফর্মাল ডিসিপ্লিন। কি বলছে দেখো, বলছে শিখনের স্থানান্তরে এই তথ্যটি বলে যে শিখন সক্রিয়ভাবে ঘটে। এই তথ্য অনুযায়ী আমাদের যে শিখন বা লার্নিং সেটা কিন্তু অটোমেটিক ঘটে, অটোমেটিক্যালি কিন্তু এই শিখনটা ঘটছে। মানসিক ক্রিয়াকলাপগুলি বিকাশ শিখনে স্থানান্তর করতে সাহায্য করছে। তাহলে মানসিক ক্রিয়াকলাপ কোনগুলি, মানসিক ক্রিয়াকলাপ বলতে বোঝাচ্ছে আমাদের যে চিন্তন, যুক্তি, বিচার, এগুলো এগুলো হচ্ছে আমাদের মানসিক ক্রিয়াকলাপ। এগুলো কি করছে আমাদের শিখনকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে সাহায্য করছে। বলছে দিস থিওরি অ্যাজিউম দ্যাট মাইন্ড ক্যান বি স্ট্রেনথেন থ্রু এক্সারসাইজ। আমাদের যে মন,
আমাদের যে স্মৃতি সেটাকে কি করতে পারি আমরা আরো বেশি শক্তিশালী করতে পারি কিসের মাধ্যমে এক্সারসাইজের মাধ্যমে অর্থাৎ আমরা যত বেশি এক্সারসাইজ করব সেই কাজের প্রতি আমাদের যে ট্রান্সফার অফ লার্নিং সেটা কিন্তু বাড়তে থাকবে বোঝা গেল 2 নাম্বার দেখো 2 নাম্বার বলছে অভিন্ন উপাদানের তথ্য অভিন্ন উপাদানের থিওরি প্রবক্তাকে নাম হচ্ছে ইএল থর্নডাইক আর এই থিওরিকে কি বলা হয় আইডেন্টিক্যাল ডিসিপ্লিন বা আইডেন্টিক্যাল এলিমেন্ট খুব পরীক্ষা আসে যে আইডেন্টিক্যাল এলিমেন্ট থিওরি প্রবক্তাকে সেটা হবে কি থর্নডাইক আর আইডেন্টিক্যাল এলিমেন্ট থিওরি কিসের সঙ্গে যুক্ত ট্রান্সফার অফ লার্নিং বোঝা গেল এই থিওরিতে বলা হয়েছে যে শিখন অতি দ্রুত স্থানান্তরিত হয় যখন দুটি পরিস্থিতি একই রকমের থাকে যেমন দেখো একটা কার ড্রাইভার ধরো আমি গাড়ি চালাতে পারি কার চালাতে পারি আমি কিন্তু ইজিলি কিন্তু বাস চালাতে পারবো অর্থাৎ আমার ট্রান্সফার অফ লার্নিং খুবই দ্রুত হলো কিন্তু আমি যদি বাইক চালাতে পারি তাহলে কিন্তু আমি ইজিলি বাস চালাতে পারবো না কারণ দুটো শিখনের যে পরিস্থিতি সেটা কিন্তু সিমিলার নয় তাই বলা হয়েছে অভিন্ন উপাদান মানে কি একই রকম পরিস্থিতি হলে আমাদের যে লার্নিং অফ ট্রান্সফার সেটা কিন্তু দ্রুত হবে নেক্সট বলছে দেখো সামান্যীকরণের থিওরি বা থিওরি অফ জেনারেলাইজেশন এই থিওরি প্রবক্তা হচ্ছে সিএইচ জাড ভালো করে মুখস্থ করবে যে এই থিওরির প্রবক্তা হচ্ছে সিএইচ জাড সামান্যীকরণের থিওরি কাকে বলা হয় বলছে জেনারেলাইজেশন অ্যালাউ হিউম্যান and animals to recognize the similarity in knowledge acquired in one circumference allowing transfer of knowledge into new ধরো কোন একটা পরিস্থিতিতে আমি কিছু অভিজ্ঞতা অর্জন করেছি মানে আমি যদি কোন একটা পরিস্থিতিতে কোনো অভিজ্ঞতা অর্জন করি ভবিষ্যতে যদি আমি ওই রকম পরিস্থিতির সম্মুখীন হই তাহলে আমি যে অভিজ্ঞতা অর্জনটা করেছি সেই অভিজ্ঞতাটা আমি কিন্তু নতুন পরিস্থিতিতে কাজে লাগাবো এটাকে বলছে কি জেনারেলাইজেশন যে আমি গত বছর তো আমার এরকম প্রবলেম হয়েছিল তো আমার আবার এই প্রবলেমটা হয়েছে তাহলে আমি গত বছর যেভাবে সমাধান করেছি আমি এবারও সেইভাবেই সমাধানটা করার চেষ্টা করব এটা কি বলছে কি থিওরি অফ জেনারেলাইজেশন বিশেষ করে পরীক্ষা প্রশ্ন আসে থিওরি অফ জেনারেলাইজেশনের প্রবক্তাকে সিএইচ জাড নেক্সট দেখো নেক্সট বলছে আদর্শ বা মূল্যবোধের তথ্য বোঝা গেল থিওরি অফ আইডিয়াল এই থিওরির প্রবক্তা হচ্ছে ডব্লিউসি ব্যাগলে মাথায় রাখবে এরা হচ্ছে ডব্লিউসি ব্যাগলে জাস্ট এইটুকু মুখস্থ রাখো তাহলেই হয়ে যাবে দেখো প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা এসেছিল হরিয়ানা স্টেট এসেছিল হিমাচল প্রদেশ স্টেট ঠিক আছে হিমাচল প্রদেশ স্টেট পরীক্ষা এসেছিল কি পরীক্ষা প্রশ্ন এসেছিল যে থিওরি অফ জেনারেলাইজেশন কে দিয়েছে টলম্যান স্কিনার ফ্রয়েড আর চার্লস জাড কি হবে অ্যান্সার চার্লস জাড নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং থিওরি ইজ নট রিলেটেড উইথ দ্য থিওরি অফ ট্রান্সফার অফ লার্নিং নিচের কোন থিওরিটি ট্রান্সফার অফ লার্নিং এর সঙ্গে যুক্ত নয় থিওরি অফ মেন্টাল ডিসিপ্লিন থিওরি অফ রোট মেমোরি তারপর বলছে থিওরি অফ আইডেন্টিক্যাল এলিমেন্ট থিওরি অফ জেনারেলাইজেশন এই প্রশ্নটা এসেছিল দেখো এই স্টেট 2021 সালে এসেছিল তাহলে কি হবে অপশন নাম্বার 2 থিওরি অফ মেমোরি নেক্সট প্রশ্ন দ্য টার্ম আইডেন্টিক্যাল এলিমেন্ট ইজ ক্লোজলি অ্যাসোসিয়েট এই আইডেন্টিক্যাল এলিমেন্ট কথাটি কিসের সঙ্গে যুক্ত গ্রুপ ইনস্ট্রাকশন ট্রান্সফার অফ লার্নিং জিলিয়াস বিউটিন টুইনস সিমিলারিটি টেস্ট কি হবে অ্যান্সার ট্রান্সফার অফ লার্নিং বোঝা গেল এই ছিল আজকে ছোট্ট একটা আমাদের আলোচনা এরকম প্রশ্নই পরীক্ষা আসে তো এই দুটো টপিক কিন্তু এড়িয়ে গেছিল দুটো টপিক তোমাদেরকে আমি পরিপূর্ণভাবে আলোচনা করে দিলাম প্রাইমারি টেট 2025-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো আমাদের কোর্সে অ্যাডমিশন হতে পারো এখানে অন স্ক্রিন যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 9647300217 এটি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তোমরা যোগাযোগ করতে পারো এখানে যোগাযোগ করে তোমরা এই কোর্সের পুরো ডিটেলস তোমরা জানতে পারবে এখানে রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট পিডিএফ নোটস প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সিটেট এছাড়াও অন্যান্য আদার স্টেটের প্রশ্নও তোমাদেরকে সলভ করানো হবে প্রত্যেকটা ক্লাস টপিক ওয়াইজ একদম থিওরি ক্লাস সঙ্গে তোমরা এমসিকিউ ক্লিয়ারিফিকেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে বিশদ জানতে তোমাদেরকে ডায়াল করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে